শিক্ষার্থীরা এইমাত্র লাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আমি আবার সংযুক্ত দিয়ে ক্লাসে ঢুকলাম। আশা করছি তোমরা আগের ক্লাসের অংশটার সাথে এটা সমন্বয় করে নেবে। বারবার এভাবে আসলে কেটে যায়, আর আমার আজকে ক্লাসটি শেষ করতেই হবে, কারণ আমি আগামী ক্লাসে নতুন টপিক নিয়ে আসবো। অর্থাৎ এই অধ্যায়ের তৃতীয় যে প্রাণীটি আছে, অর্থাৎ তোমরা জানো জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ে 3টি প্রতীক প্রাণী নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। তৃতীয় টপিকটা হচ্ছে, প্রাণীটি হচ্ছে রুই মাছ। আজকে আমি ঘাস ফড়িংটা শেষ করবই, তোমরা ধৈর্যের সাথে এটা বুঝে নাও। আমি হ্যাঁ, এখন আমি জানি এইমাত্র আমি দেখলাম যে চিত্রটা শেষ করতে গিয়েও কিন্তু এটা ইয়ে হয়ে গেল, ডিলেট হয়ে গেল, সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। শিক্ষার্থীরা এখন বলুন না, এখন ঠিক হয়ে যাবে। তাহলে আমি আর চিত্রটা অঙ্কন করছি না, তোমরা লক্ষ্য করো। এবার এই চিত্রটা দেখে আমরা কি বুঝতে পারলাম সেটাই তোমরা লক্ষ্য করো। তো শিক্ষার্থীরা তাহলে কি দেখলাম, যে নিষিক্ত ডিমটা ব্লাস্টোকাইনেসিস প্রক্রিয়ায় পরিস্ফুটনরত অবস্থায় আসবে। তারপরে এটা হচ্ছে আমি মাঝখানে লিখে দিচ্ছি ঘাস ফড়িংয়ের রূপান্তর। চিত্রটা হচ্ছে, এটা হচ্ছে কি ঘাস ফড়িংয়ের রূপান্তর। তোমরা লিখে দাও ঘাস ফড়িং এর রূপান্তর। আমি এখানে আরেকটা পূর্ণাঙ্গ ঘাস ফড়িং লিখেছি, তোমরা বুঝতেই পেরেছো যে এরকম 4টি দশা 5টি দশার পরিবর্তনের পরে 5বার খোলস পরিবর্তন করেই কিন্তু পূর্ণাঙ্গ দশায় পরিণত হবে। তো শিক্ষার্থীরা, হ্যাঁ, আমি আসলে লাইনটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আমি আবারও সংযুক্ত দিয়েছি। আর চিত্রটা অঙ্কন করা সম্ভব না, তোমরা তো দেখেছো আমি কিভাবে চিত্রটা অঙ্কন করেছিলাম, সেটা দেখেই তোমরা এবার বুঝে নাও, খুবই সহজ। আমি আবারও বলছি যে নিষিক্ত ডিম্বাণুটা ডিম থেকে ব্লাস্টোকাইনেসিস প্রক্রিয়ায় পরিস্ফুটনরত অবস্থায় আসবে। তারপর পরিস্ফুটন হয়ে নিম দশা 1, পরিস্ফুটন অবস্থায় যে নিমটা আসবে সেটা হচ্ছে নিম দশা 1। যেহেতু তাদের 5বার খোলস পরিবর্তন করতে হয় তার পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ের আসার পূর্বে, তাই প্রথমবার খোলস নিম দশা প্রথমবার যে খোলস পরিবর্তন করলো সেটা হচ্ছে পরিবর্তন করে দ্বিতীয় দশা আসছে। এবং কেন খোলস পরিবর্তন করে তোমরা সেটাও জানো, তাদের দৈহিক আকৃতি বৃদ্ধি হওয়ার জন্যই তাদের এই খোলসটা পরিবর্তন হয়। তারপর নিম দশা 3 এবং আবার দ্বিতীয়বার মতো খোলস পরিবর্তন করে নিম দশা 3-এ আসছে। তৃতীয়বারের মতো খোলস পরিবর্তন করে নিম দশা 4-এ আসছে। এবং তারপরে হচ্ছে আবার খোলস পরিবর্তন করে চতুর্থবার খোলস পরিবর্তন নিম দশা 5-এ আসে। তারপরে পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ে পরিণত হয়েছে। তো শিক্ষার্থীরা তোমরা, হ্যাঁ, এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমি এখনই শেষ করে দিব। আর অল্প একটু আছে রূপান্তরের অল্প একটু আছে, তোমরা অবশ্যই বুঝে গেছো, চিত্রটাই মেন, তারপরে বর্ণনা করাটা তেমন কঠিন না। অর্থাৎ বৃদ্ধিকালীন সময়ে ঘাস ফড়িংটা কী করে, এরা কিন্তু প্রচুর পরিমাণে শস্য জাতীয় খাবারগুলো খায়, এবং তাদের যে এই যে বিমোচনটা হচ্ছে তাদের যে দেহের মধ্যে কাইটিনটা আছে, সেই কাইটিনটা কিন্তু অনমনীয়। আর এই জন্যই কিন্তু তাদের খোলসটা পরিবর্তন করা প্রয়োজন হয়, কারণ তাদের কাইটিনটা যদি বেশ নমনীয় হলে হয়তো খোলস পরিবর্তন করার প্রয়োজন ছিল না। তাই আর এই যে খোলস পরিবর্তন করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে মল্টিং, হ্যাঁ, মল্টিং বলা হয়। শিক্ষার্থীরা এরপরে দেখো এই দুটি সময়ের মাঝখানের সময়টা, এই যে এই যে একটি নিম দশা থেকে আরেকটি নিম দশার মধ্যে যে সময়টা, সেটা নাম হচ্ছে কি ইনস্টার। তাহলে এই নিম দশা থেকে এই নিম দশার মাঝখানের সময়টা হচ্ছে ইনস্টার, এখানে একটা ইনস্টার, এই সময়টা হচ্ছে কি বলা হচ্ছে ইনস্টার। শিক্ষার্থীরা এই যে ইনস্টার বলা হচ্ছে, এবং এই মধ্যবর্তী সময়টা কিন্তু ঘাস ফড়িংয়ের কি হয়, বৃদ্ধি সম্পন্ন হয়। ইনস্টারের সময়টাই কিন্তু ঘাস ফড়িংয়ের বৃদ্ধিটা সম্পন্ন হয়, আমরা দেখতে পাচ্ছি। এরপরে শিক্ষার্থীরা এই সময় তাদের ডানা গজায়, যে তাদের যে বৃদ্ধিটা হয়, এই সময় তাদের যে ডানাটা ইমপ্রুভ হয়, ডানাটা প্যাড তৈরি হলো, প্যাডের থেকে তাদের ডানাটা পূর্ণাঙ্গ হওয়া শুরু হলো, তাদের জননাঙ্গটা অসম্পূর্ণ ছিল সেটা সম্পন্ন হওয়া শুরু হয়। তারপরে হচ্ছে তাদের আকার আকৃতি বর্ণটা ফিরে আসে, এই করতে করে তাদের পূর্ণাঙ্গ অবস্থা। এভাবে 5 থেকে 6 বার তারা খোলস পরিবর্তন করে। শিক্ষার্থীরা এই নিম থেকে পূর্ণাঙ্গ দশায় পরিণত হতে, এই যে নিম দশাটা থেকে এই ডিমের থেকে যে নিম বেরোলো, নিম থেকে পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ে ফিরে আসতে
পরিণত তাদের 2 মাস সময় লাগে। তোমরা মনে রাখবে এটা এমসিকিউর জন্য, যে নিম্ফ দশা থেকে পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ে পরিণত হতে সময় লাগে কত মাস? 2 মাস সময় লাগে। এটা তোমরা মনে রাখবে। শিক্ষার্থীরা মোটামুটি আমরা শেষের দিকে আসছি এবং পূর্ণাঙ্গ প্রাণীতে হওয়ার পরে তাদের আকারে বৃদ্ধি হয়, খোলসটা বদলে যায়, দেহের বর্ণটা ক্রমশ সবুজ হবে, ডানা সৃষ্টি হবে এবং জলনাঙ্গটা পরিণত হবে। এই পরিণতির মাধ্যমে তাদের রূপান্তর প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে রূপান্তরের কিন্তু নিম্ন দশার পরিবর্তনের নিয়ন্ত্রণ করে কে? শিক্ষার্থীরা, এটা একটি প্রশ্ন তোমরা মনে রাখবে এমসিকিউর জন্য, যে নিম্ন দশাটা যে পরিবর্তন হচ্ছে, খোলসের যে পরিবর্তন হয়, সেই নিম্ন দশার খোলসের পরিবর্তনটা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কর্পোরা অ্যালাটা। মস্তিষ্কের কর্পোরা অ্যালাটা থেকে নিঃসৃত জুভেনাইল হরমোন। শিক্ষার্থীরা, তোমাদের আরেকটি এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে এই যে খোলসটা যে পরিবর্তন হয়, এই খোলস পরিবর্তন হওয়ার জন্য দায়ীটা কি? তাহলে এটা হচ্ছে যে দশার পরিবর্তনের পিছনে মস্তিষ্কের কর্পোরা অ্যালাটা থেকে নিঃসৃত, মস্তিষ্কের, তোমরা লিখে রাখো, মস্তিষ্কের কর্পোরা অ্যালাটা হতে নির্গত জুভেনাইল হরমোন, জুভেনাইল নামক যে হরমোন আছে, এই হরমোন হচ্ছে এইটার জন্য দায়ী। তাহলে দেখো, জুভেনাইল হরমোন, আমরা জুভেনাইলটা রসিকারে দিলে আর একটু ভালো হবে, উচ্চারণটা ইংলিশে উচ্চারণ, বাংলা লিখতে গেলে এরকম হয়ে যায়। তো জুভেনাইল হরমোন, হ্যাঁ, তার মস্তিষ্কের কর্পোরা অ্যালাটা হতে নির্গত জুভেনাইল হরমোন এর কারণেই কিন্তু তাদের খোলসটা পরিবর্তন হয়। এবং অগ্রপক্ষ থেকে নিঃসৃত তোমার অ্যাডাইসন হরমোন আছে, আরেকটা আছে অগ্রপক্ষ থেকে নিঃসৃত, এই দুটো লিখে রাখো, তোমাদের এমসিকিউর জন্য লাগবে এবং বর্ণনা করতে গেলেও লাগবে। একটা হচ্ছে মস্তিষ্কের কর্পোরা এলাকা থেকে নির্গত জুভেনাইল হরমোন, আরেকটা হচ্ছে অগ্রপক্ষ থেকে নিঃসৃত অ্যাডাইসন হরমোনটা লিখে রাখো, অ্যাডাইসন হরমোন। এই দুটা হরমোনের কারণেই কিন্তু ঘাসফড়িং নিম্ফকুলার পরিবর্তন হয়, নিম্ফকুলার খোলস মোচন হয়। তাহলে এই হরমোন দুটার শেষ পারে। আর এখন দেখো, অগ্রপক্ষ থেকে যে নিঃসৃত অ্যাডাইসন হরমোন, সেটা শেষ বারের খোলস পরিবর্তন এবং পরিণত হওয়ার ক্ষেত্রে সাহায্য করছে। হ্যাঁ, ফার্স্ট পেপার ক্লাস, হ্যাঁ, এইটা শেষ করে, এই অধ্যায়টা শেষ করেই আমি আবার ফার্স্ট পেপারে চলে যাব। তোমাদের মধ্যে একঘেয়েমি চলে আসছে, আমি অবশ্যই ফার্স্ট পেপারে যাব। দেখতেই পাচ্ছ যে অধ্যায়টির তোমাদের প্রত্যেকটা টপিক গুরুত্বপূর্ণ, আর আমি সেটা বুঝাইতে গেলেই তোমরা জানো যে অনেক সময় লেগে যায়, এটা শেষ না করে অসম্পূর্ণ রেখেও যেতে পারছি না। তো শিক্ষার্থীরা, এবার ঘাসফড়িংয়ের ক্ষেত্রে এবার আমি কিছু মুছে দিচ্ছি, তোমরা রূপান্তরের হরমোনের ভূমিকাটা একটু জেনে নাও, তারপরে আমার শেষ। রূপান্তরের হরমোনের ভূমিকা তোমাদেরকে আমি প্রশ্ন করেছিলাম যে তাদের শ্বসন অঙ্গের নাম কি? নিশ্চয়ই তোমরা উত্তরটা দিয়ে ফেলেছো, আমি দেখে নিব। শিক্ষার্থীরা, হরমোনের ভূমিকাটা তোমরা একটু লিখে নাও, একটু বুঝে নাও, তারপরে আমার অধ্যায়টা শেষ। রূপান্তরে হরমোনের ভূমিকা। শিক্ষার্থীরা, ঘাসফড়িংয়ের রূপান্তরে হরমোনের ভূমিকা আমরা 4 ধরনের হরমোন দেখে থাকি। তার মধ্যে প্রথম 3 ধরনের হরমোনটা হচ্ছে তাদের রূপান্তরের ক্ষেত্রে ভূমিকা রাখে। তাহলে আরেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, লিখে রাখো, রূপান্তরে হরমোনের ভূমিকা বর্ণনা করো। হরমোনের ভূমিকা ঘাসফড়িংয়ের রূপান্তরে হরমোনের ভূমিকা বর্ণনা করো বা অবদান বর্ণনা করো। এখন আমরা জেনে নেই 4 ধরনের এখানে আছে রূপান্তর হরমোন, 4 ধরনের রূপান্তর আছে, হরমোন আছে। একটা হচ্ছে শিক্ষার্থীরা ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, ইন্টারসেরিব্রাল ইন্টারসেরিব্রাল হরমোন। শিক্ষার্থীরা, গ্ল্যান্ড সেল থেকে এক ধরনের হরমোন বের হয়, গ্ল্যান্ড সেল
ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেল থেকে এক প্রকার হরমোন উৎপন্ন হয় গ্রন্থিকোষ থেকে, আরেকটা হচ্ছে পুরা প্রোথোরাসিক গ্ল্যান্ড থেকে, আরেকটি হচ্ছে পুরা প্রোথোরাসিক গ্ল্যান্ড। আরেকটি হচ্ছে 3 নম্বরটা লিখে রাখো শিক্ষার্থীরা, 3 নম্বরটা হচ্ছে কর্পোরা অ্যালাটা। কর্পোরা অ্যালাটা তোমরা কিছুক্ষণ আগে দেখেছো। কর্পোরা অ্যালাটা কর্পোরা অ্যালাটা অ্যালাটা থেকে অ্যালাটা সেল থেকে নিঃসৃত হরমোন। আরেকটি হচ্ছে কর্পোরা কার্ডিয়াকো থেকে নিঃসৃত হরমোন। আরেকটা হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা থেকে কার্ডিয়া সেল থেকে নিঃসৃত হরমোন। তাহলে এই তিনটার মধ্যে প্রথম তিনটি হচ্ছে এই রূপান্তরের ক্ষেত্রে ভূমিকা রাখে। 4 নাম্বারটি না, প্রথম 3টি হচ্ছে রূপান্তরের ক্ষেত্রে ভূমিকা রাখে। হ্যাঁ শিক্ষার্থীরা, এইবার তোমরা এই 4টির নাম অবশ্যই মনে রাখবে। কিভাবে ভূমিকা রাখে তোমরা এই একটু চিত্রটা দেখলে মনে পড়বে। লক্ষ্য করো শিক্ষার্থীরা, প্রথমটা আমি কি বলছি, ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ থেকে নিঃসৃত হরমোন মস্তিষ্কে এটা অবস্থান করে। ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলটাই মস্তিষ্কে অবস্থান করে এবং এই গ্রন্থিকোষ থেকে তোমার যে মস্তিষ্কে অবস্থানকারী এই গ্রন্থিকোষগুলা প্রোথোরাসিক ট্রপিক নামক হরমোন, অর্থাৎ যেটাকে বলা হয় মস্তিষ্ক হরমোন নামে পরিচিত। এই মস্তিষ্ক হরমোনটা কি করে, সেই মস্তিষ্ক হরমোন সেটা ক্ষরণ করে এবং যা থোরাসিক গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। এইভাবে করে এই ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেল হরমোন নিঃসরণে ভূমিকা রাখে। শিক্ষার্থীরা, প্রোথোরাসিক গ্রন্থি, এই প্রোথোরাসিক গ্ল্যান্ডের কাজটা কি, প্রোথোরাসিক গ্ল্যান্ডের থেকে এটা হচ্ছে এই পুরো প্রোথোরাসিক গ্ল্যান্ডটা হচ্ছে অগ্রবক্ষে অবস্থান করে। ঘাসফড়িংয়ের অগ্রবক্ষে থাকে হচ্ছে প্রোথোরাসিক গ্ল্যান্ড। এই প্রোথোরাসিক গ্ল্যান্ডের মধ্যে গ্রন্থিগুলো হচ্ছে এখানকার গ্রন্থিগুলো হচ্ছে অ্যাডাইসোন নামক হরমোন ক্ষরণ করে। এই প্রোথোরাসিক গ্ল্যান্ডটা হচ্ছে এটা অগ্রবক্ষে অবস্থান করে এবং সেখান থেকে অ্যাডাইসোন নামক হরমোন ক্ষরণ করে। এইটা নিম্ফ দশার খোলস মোচনের ক্ষেত্রে ভূমিকা রাখে। এটা। আর 3 নম্বর হচ্ছে কর্পোরা অ্যালাটা। শিক্ষার্থীরা, কর্পোরা অ্যালাটা এটাও কোথায় অবস্থান করে তোমরা আরেকটু জেনে নাও। কর্পোরা অ্যালাটা হচ্ছে নিম্ফ দশায় এই হরমোনটি বিশেষ ভূমিকা পালন করে। এটা জুভেনাইল নামক হরমোনটা নিঃসরণ করে। এই কর্পোরা অ্যালাটা নামক সেল থেকে জুভেনাইল নামক হরমোনটা এটা নিঃসরণ করে থাকে এবং এই যে জুভেনাইল নামক হরমোনটা খরিত হয়, যেটা নিম্ফ দশার বৈশিষ্ট্যগুলোকে এটাকে দীর্ঘায়িত করে। শিক্ষার্থীরা, তাহলে দেখো এই যে নিম্ফ দশাটা এক দশা থেকে আরেক দশা এইভাবে করে 5 বার যে এটা খোলস মোচন করে প্রায় 2 মাস সময় লাগলো। এই যে দীর্ঘায়িত সময়টা করলো, সেইটার জন্য দায়ী হচ্ছে কর্পোরা অ্যালাটা থেকে নিঃসৃত জুভেনাইল নামক হরমোন। শিক্ষার্থীরা, এটা নিম্ফ দশার বৈশিষ্ট্যটা নির্ধারণ করে। আর এই হরমোনের প্রভাবে কিন্তু ঘাসফড়িংয়ের এই নিম্ফ দশাটা দীর্ঘ দশা হয়। শিক্ষার্থীরা, প্রাপ্তবয়স্ক ঘাসফড়িংয়ের মধ্যে এই কর্পোরা অ্যালাটা থেকে গোনাডোট্রপিক নামক হরমোন কিন্তু নিঃসৃত হয়। গোনাডো নামক যখন নাকি ঘাসফড়িংটা পূর্ণাঙ্গ হয়, প্রাপ্তবয়স্ক হয়, তখন এই কর্পোরা অ্যালাটা থেকে কিন্তু তোমার জুভেনাইল হরমোন থেকে একটা গোনাডোট্রপিক নামক হরমোনটা নিঃসৃত হয়। এটা প্রাপ্তবয়স্কদের জননাঙ্গের পরিণতি ঘটায়। এই যার নাকি প্রাপ্তবয়স্কদের যে জননাঙ্গের একটা পরিবর্তন আসে, সেই পরিবর্তনটা ঘটাতে সাহায্য করে। এরপরে আসছে কর্পোরা কার্ডিয়াটা। সেটা হচ্ছে মস্তিষ্কের পশ্চাৎ ভাগে গ্রাসনালীর দুপাশে অবস্থিত এই কর্পোরা কার্ডিয়াটা। তাহলে শিক্ষার্থীরা, এটা অবশ্য রূপান্তরে তেমন কোনো ভূমিকা রাখে না, তবে আমাদের জেনে রাখা ভালো এই গ্রন্থিগুলো গ্রোথ হরমোন নামে পরিচিত। এরা হচ্ছে ঘাসফড়িংয়ের গ্রোথ হরমোনের অর্থাৎ দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করে। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা জেনে নিলাম যে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে মোটামুটি আমাদের প্রায় শেষ। আর হচ্ছে এখনই আমি অধ্যায়টি শেষ করলাম। তবে আমি রুই মাছে অতটা সময় লাগবে বলে মনে হয় না। ঘাসফড়িংয়ের চিত্র বেশি, রুই মাছের অত কঠিন
কঠিন হবে না, আমি সেটা হয়তো অল্প কিছু ক্লাসেই শেষ করতে পারবো, তারপরে আমি আবার ফার্স্ট পেপারে যাব। তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা বারবার প্র্যাকটিস করবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ক্লাস মানেই চিত্র অঙ্কন করা, চিত্র অঙ্কনের মাধ্যমে যেহেতু তোমাদেরকে বারবার আমাকে বোঝাতে হয়, তার মানেই তোমরা বুঝতে পারছো যে তোমাদেরও পরীক্ষার মধ্যে চিত্রগুলো এঁকে ব্যাখ্যা করতে হবে। তো শিক্ষার্থীরা তোমরা বাসায় যদি দ্রুত বারবার প্র্যাকটিস করো, আমার বিশ্বাস তোমরা ভালো চিত্র এঁকে পরীক্ষাতে ভালো অ্যাটেন্ড করতে পারবে, ভালো নাম্বার একটা দিয়ে আসতে পারবে। তো আমি আজকের এই ভাস্কর্য শেষ করলাম, তার আগে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা উত্তরগুলো দিয়ে দিবে। সেটা হচ্ছে আমি একটি প্রশ্ন করেছিলাম যে তাদের কি বলা হয়, তাদের ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রকে কী বলা হয়, তারপর তাদের রেচনতন্ত্রের নাম কি, তারপরে গত ক্লাসে তোমাদেরকে অনেকে দেখেছি উত্তর দিতে পেরেছো, ঘাসফড়িংয়ের বৈজ্ঞানিক নাম দিতে পেরেছো, তাদের চোখটাকে কি বলা হয়, তাদের পাকস্থলীকে কি বলা হয়, এই উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে দিবে। আমি দেখে নেব তোমরা কতটা, অবশ্যই তোমরা পারো, চেষ্টা করলে অবশ্যই পারবে। আর পরীক্ষাও বেশি দিন নেই, তোমরা প্রতিটা লাইন ভালোভাবে পড়বে, আন্ডারলাইন করবে, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব। তো শিক্ষার্থীরা আজকে আমাদের ঘাসফড়িংটা শেষ হয়ে গেল এবং আমি শেষ করেছি, আশা করব তোমরাও ভালোভাবে এই অধ্যায়টি শেষ করবে। ঘাসফড়িংটা সম্পর্কে যা যা ক্লাস করেছি সবগুলো খাতাগুলো আবার দেখে নিবে, বই খাতা সবসময় খাতা প্র্যাকটিস করবে, একাধিক বই পড়বে, অবশ্যই তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। আগামী ক্লাসে আমি রুই মাছ নিয়ে আলোচনা করব, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এই কামনা করছি এবং আজকের মতো এখানেই সমাপ্তিটা আছি। আল্লাহ হাফিজ।